আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। বিদ্যালাপের আরো একটি অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। তোমরা সবাই আমার সাউন্ডটা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা এবং আমাকে স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা কমেন্ট করে একটু জানিয়ে দিবে। কমেন্ট করে দ্রুত একটু জানিয়ে দিতে হবে, তাহলে আমরা মূল ক্লাসে চলে যাব। ওকে ওকে, থ্যাংক ইউ। তাহলে আজকে আমাদের যে মূল আলোচনা সেটা হচ্ছে উপসর্গ নিয়ে। আমাদের বাংলা দ্বিতীয় পত্রের গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটা হচ্ছে এই উপসর্গ। এইচএসসি এবং বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি যারা নিচ্ছ তাদের জন্য এই উপসর্গটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা সবাই ক্লাসটা একটু শেয়ার করে দিবে যাতে অন্যরা ক্লাসটা করার সুযোগ পায়। দ্রুত একটু শেয়ার করে দিবে। ওকে, দ্রুত শেয়ার করে দাও এবং খুব মজা সহকারে আজকে আমরা ক্লাসটা করব। আমি একটু শেয়ার করে দিই। ওকে, আমাদের সাথে কে কে আছে একটু দেখে নি। ওকে, ফাইন। একটু দ্রুত কমেন্ট করে একটু জানিয়ে দিতে হবে যে আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা এবং সাউন্ড শুনতে পাচ্ছ কিনা। একটু কমেন্ট করে জানাতে হবে। ওকে, ফাইন। তাহলে আজকে আমাদের আলোচনা হচ্ছে উপসর্গ নিয়ে। এই উপসর্গ থেকে আমাদের প্রশ্ন এসে থাকে, সো উপসর্গ নিয়ে আজকে আমরা আলোচনা করব। ওকে, তো উপসর্গ কাকে বলে? প্রথমত উপসর্গ কাকে বলা হয়? এখানে উপসর্গ, উপ এটা হচ্ছে নিজে একটা উপসর্গ যোগে গঠিত শব্দ। উপ হচ্ছে নিজেই উপসর্গ যোগে গঠিত শব্দ। এবং এই যে স্বর্গ, ওকে, এই স্বর্গ এখানে দুইটা অর্থ রয়েছে। উপসর্গ একটা হচ্ছে রোগের লক্ষণ বুঝায়, হ্যাঁ, তাহলে কি বুঝায়? উপসর্গ হচ্ছে একটা হচ্ছে রোগের লক্ষণ। আরো একটি অর্থ রয়েছে এই উপসর্গের, সেটা হচ্ছে আগের অধ্যায় বা পূর্বের অধ্যায় বুঝাচ্ছে। তাহলে উপসর্গের কি আছে? দুইটা অর্থ আছে, এবং যে শব্দের দুইটা অর্থ থাকে তাকে বলা হয় রূঢ়ি শব্দ। তাহলে কি শব্দ স্যার? উপসর্গকে বলা হয় কি? রূঢ়ি শব্দ বলা হয়। এখন উপসর্গ কাকে বলা হয়? উপসর্গ হচ্ছে বাংলা ভাষায় ব্যবহৃত যে সকল অব্যয়সূচক শব্দাংশ। কি বলা হয়েছে স্যার? এখানে বলা হয়েছে অব্যয়সূচক শব্দাংশ, নট শব্দ। এখানে শব্দ বলা হয়নি, বলেছে শব্দাংশ, মানে হচ্ছে শব্দের অংশকে বলা হচ্ছে। অর্থাৎ এখানে আমাদের উপসর্গে যে শব্দটি রয়েছে, এখানে দেখো যে উপ একটি কি উপসর্গ, আর এখানে স্বর্গ এটা হচ্ছে আমাদের মূল শব্দ। তাহলে এই যে উপ, এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে একটা অব্যয়সূচক শব্দাংশ। অব্যয়সূচক কি রয়েছে? শব্দাংশ। বাক্যের স্বাধীন পদরূপে ব্যবহৃত হতে পারে না। তাহলে এটা বাক্যের স্বাধীন পদরূপে কি ব্যবহৃত হবে না। তাহলে এই যে আমাদের উপ রয়েছে এখানে, তাহলে এই উপটা আমাদের স্বাধীন পদরূপে ব্যবহৃত হতে পারবে না, হতে পারবে না। তাহলে এটা কেমন ভাবে ব্যবহৃত হবে? এটা কি হবে? শব্দের আগে বসে অর্থের কি করে? সংকোচন ঘটায়। কি করে? অর্থের সংকোচন ঘটায়। এই যে অর্থটা রয়েছে এটা সংকোচন করবে, প্রসারণ করবে, এবং আর কি কি করবে? পরিবর্তন ঘটাবে। কি করবে? অর্থের পরিবর্তন ঘটাবে। যেমন আমি একটু আগেই বললাম যে উপসর্গের দুইটা অর্থ রয়েছে, একটা হচ্ছে রোগের লক্ষণ এবং আরটা কি? আরটা হচ্ছে আগের অধ্যায়। তো এখানে সাপোজ আমি একটা শব্দ লিখলাম হাড়,
হার আমি একটা শব্দ লিখলাম। এখন আমি এর পূর্বে একটা উপসর্গ বসে এটার অর্থের পরিবর্তন হয়ে যাবে। তাহলে কিভাবে হয় তা একটু দেখে নাও। এখানে হচ্ছে এই যে উপহার, এই যে উপ দিলাম, তাহলে দেখো এই যে উপ যোগ হার, তাহলে এটার অর্থ কি উপহার, মানে প্রাইজ বুঝাচ্ছে। হ্যাঁ, উপহার। ওকে, তো এইখানে এই যে এখানে উপ আর এটা মূল শব্দ, তাহলে এখানে বোঝাচ্ছে রোগের লক্ষণ বা এখানে আরেকটা কি বলছে উপহার, তাহলে দুটোর অর্থ কি আলাদা হচ্ছে, এজন্য এটা কি করে পূর্বে বসে অর্থের পরিবর্তন করে। তারপরে আর কি করে স্যার, পূর্ণতা সাধন করে এবং নতুন অর্থবোধক শব্দ তৈরি করার ক্ষমতা রাখে, একেই বলা হয় যে উপসর্গ। তাহলে ক্লিয়ারলি বুঝতে পেরেছি যে উপসর্গ কি। তাহলে এখন যদি পরীক্ষা আসে যে উপসর্গ কাকে বলে, তাহলে লিখতে পারবো। ওকে, এরপরে আমরা দেখে নিব যে উপসর্গের উৎপত্তি কোথা থেকে, এই উপসর্গটি কোথা থেকে এসেছে, এর বংশ পরিচয় কি। সো প্রথমত আমরা দেখব উপসর্গে ব্যাকরণের কোন তত্ত্বে আলোচিত হয়। তাহলে উপসর্গের কোন তত্ত্বে আলোচিত হয়, এটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 17-18 সেশনে এই প্রশ্নটা এসেছিল যে উপসর্গ ব্যাকরণের কোন তত্ত্বে আলোচিত হয়। তাহলে কি হবে, শব্দ তত্ত্বে আলোচিত হয়। কোন তত্ত্বে, শব্দ তত্ত্বে। এরপরে চলে আসি 2 নাম্বার উপসর্গ। এই উপসর্গটি কেমন ধরনের শব্দ। উপসর্গটি হচ্ছে আমাদের কৃৎ প্রত্যয়সাহিত শব্দ, কেননা এখানে কি হয়েছে, উপ যোগ স্ত্রী যোগ অ, অর্থাৎ এই তিনটির সমন্বয়ে আমাদের উপসর্গ শব্দটি গঠিত হয়েছে। দ্যাটস হোয়াই এটা কি হবে, আমাদের উপসর্গ একটি কৃৎ প্রত্যয় সাধিত শব্দ। তাহলে কি লিখবো, কৃৎ প্রত্যয়, কৃৎ প্রত্যয়, কৃৎ প্রত্যয় সাধিত শব্দ, সাধিত শব্দ। তাহলে এখন প্রশ্ন হচ্ছে উপসর্গ কেমন ধরনের শব্দ, এটা হচ্ছে কৃৎ প্রত্যয় সাহিত। কেমন ধরনের, কৃৎ প্রত্যয় সাহিত শব্দ। এরপরে উপসর্গ কৃৎ প্রত্যয় সাহিত শব্দ। 4 নম্বরে চলে আসি, উপসর্গ শব্দ ব্যুৎপত্তিগত অর্থ, অর্থাৎ এখানে ব্যুৎপত্তিগত অর্থ এখানে হচ্ছে একটু আগে বললাম যে আগের অধ্যায় বুঝাচ্ছে, আর ব্যবহারিক অর্থ, তাহলে দুইটার কি দুইটা অর্থ রয়েছে। আর ব্যবহারিক অর্থ কি, এই যে একটু আগে বললাম যে রোগের লক্ষণ, তাই এটা হচ্ছে একটা কি রূঢ়ি শব্দ। তাহলে উপসর্গ কেমন ধরনের শব্দ, তাহলে উপসর্গ হচ্ছে একটা রূঢ়ি শব্দ, অথবা বলতে পারে কি কৃৎ প্রত্যয় সাহিত শব্দ। দুটোই এখানে সঠিক আনসার হবে। ওকে, তাহলে 5 নাম্বার উপসর্গের অর্থবাচকতা নেই। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এই প্রশ্নটা ঢাকা বোর্ড, তারপরে চট্টগ্রাম বোর্ড, কুমিল্লা বোর্ড, এই 3টা বোর্ডে এসেছে যে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে, বুঝিয়ে লেখো। তাহলে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে। তাহলে অর্থবাচকতা মানে কি, অর্থবাচকতা মানে হচ্ছে উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, তার যে নিজস্ব কোনো অর্থ থাকবে সেটা নেই। কি করে, তার নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে। তাহলে দ্যোতকতা মানে কি, দ্যোতকতা মানে হচ্ছে নতুন অর্থবোধক শব্দ তৈরির ক্ষমতা। তাহলে নতুন যে একটা শব্দ তৈরি করবে তার ক্ষমতা রয়েছে কিন্তু তার নিজস্ব কোনো অর্থ নেই। আশা করি তোমরা এই 1 থেকে 5 পর্যন্ত যে 5টা পয়েন্ট বললাম তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। ওকে, এরপরে আমরা দেখে নিব নেক্সট স্লাইডে উপসর্গ। উপসর্গ কত প্রকার, উপসর্গ কত প্রকার। তাহলে উপসর্গ কত প্রকার, উপসর্গ হচ্ছে 3 প্রকার। একটু আমরা লিখে নিব উপসর্গ কত প্রকার। উপসর্গ হচ্ছে 3 প্রকার, উপসর্গ হচ্ছে 3 প্রকার, 3 প্রকার, 3 প্রকার। ওকে, এখন কি কি উপসর্গ স্যার, 1 নাম্বার হচ্ছে আমাদের খাঁটি বাংলা উপসর্গ, 2 নাম্বার কি, 2 নাম্বার হচ্ছে তৎসম উপসর্গ, আর 3 নাম্বার হচ্ছে আমাদের বিদেশি উপসর্গ। এখন 1 নাম্বার কি বললাম, খাঁটি বাংলা, 2 নাম্বার তৎসম, আর 3 নাম্বার রয়েছে বিদেশি উপসর্গ। তো এর মধ্যে আবার উপসর্গের মধ্যে 3টা ভাগ রয়েছে, এর মাঝে আবার অনেকগুলো উপসর্গ রয়েছে। যেমন এই যে খাঁটি বাংলা উপসর্গ, এখন পরীক্ষায় আসতে দেখা গিয়েছে এই যে খাঁটি বাংলা উপসর্গ কয়টি বা তৎসম উপসর্গ কয়টি। তাহলে খাঁটি বাংলা উপসর্গ কয়টি,
খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে 21টি এবং তৎসম উপসর্গ হচ্ছে 20টি। তাহলে এখান থেকে আমরা দুইটা আনসার পেয়ে গেলাম যে খাঁটি বাংলা উপসর্গ যদি বলা হয় তাহলে হচ্ছে 21টি এবং তৎসম উপসর্গ যদি বলা হয় তাহলে 20টি। এগুলো বেশি ভর্তি পরীক্ষায়, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বেশি আসতে দেখা গিয়েছে। বিগত বছরের যে প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে একটু দেখা যাবে যে এখান থেকে আমাদের যে খাঁটি বাংলা উপসর্গ কয়টি এটা আমাদের এসেছে পরীক্ষায়। ওকে, তাহলে খাঁটি বাংলা উপসর্গ কয়টি এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। আমার সাথে সাথে বলতে হবে যে অ, অঘা, অজ, অনা, এখানে দুইটা হবে। কি হবে? অনা অথবা অন, যে কোনো একটা হবে, দুটোই আমাদের কি কারেক্ট হবে। তাহলে অ, অঘ, অজ, অনা এভাবে আমরা মুখস্থ করব। এবং উপসর্গ যদি তোমরা মুখস্থ করতে না পারো তাহলে তোমরা শব্দ তৈরি করতে পারবে না। এজন্য তোমাদের কি করতে হবে, এই যে বাংলা খাঁটি বাংলা উপসর্গ রয়েছে 21টি, এগুলো ঠোঁটস্থ করে নিতে হবে। এবং আমি যেভাবে এখানে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি একটার পর একটা চারটা চারটা করে মুখস্থ করবা। যেমন অ, অঘা, অজ, অনা, তারপর কি রয়েছে আ, আর, আন, আব, ইতি, উন অথবা উনা, যে কোনো একটা বলতে পারি, কদ, কু, নি, তারপর কি রয়েছে পাতি, রাম, বি, ভর, স, সা, সু, হা। তাহলে কয়টা হলো? এখানে আমাদের কয়টা রয়েছে? এখানে 21টি রয়েছে। ওকে, এরপরে চলে আসি তৎসম উপসর্গ। এখানে তৎসম উপসর্গ আবার কয় প্রকার? এটা রয়েছে 20টি রয়েছে। ওকে, তো এখানে তৎসম উপসর্গ কয়টি? সেটা হচ্ছে আমাদের 20টি। এবং এগুলো আমরা কিভাবে মনে রাখবো? গল্প আকারে মনে রাখবো, খুব সহজে আমরা মনে রাখতে পারি। যেমন প্র, পর, অপসম একটা লাইনে মনে রাখবো। তারপর নি, অনু, অবনির, নি, অনু, অবনির, এই যে। তাহলে দেখো প্র, পর, অপসম, আমার সাথে সাথে বলতে হবে প্র, পর, অপসম, নি, অনু, অবনির। তারপর কি রয়েছে দুর্বি, অধিসু, দুর্বি, অধিসু। তারপর কি রয়েছে উৎপরি, প্রতিয়তি, উৎপরি, প্রতিয়তি। তারপর কি রয়েছে অপি, অভি, উপ, আ। তাহলে কত সুন্দর করে আমরা গল্পের সাহায্যে এটা মনে রাখতে পারছি। তাহলে এখানে রয়েছে 21টি, এখানে রয়েছে 20টি। ওকে, তাহলে এখন এইখানে একটা বিষয় রয়েছে, তোমরা কি খেয়াল করেছো যে এই যে খাঁটি বাংলা উপসর্গ আর তৎসম উপসর্গ এখানে রয়েছে 21টি, এখানে রয়েছে কয়টি? 20টি। সো এর মাঝে আবার চারটা উপসর্গ কমন, অর্থাৎ আমাদের খাঁটি বাংলা উপসর্গ তো রয়েছে, আবার তৎসম উপসর্গ তো রয়েছে। তো কোন চারটা? প্রথমত এই যে আ, কি রয়েছে আ, তাহলে এখানে কোথায়? এই যে এইখানে রয়েছে, এইখানেও কি রয়েছে আ রয়েছে। তারপর কি রয়েছে এই যে সু, কি রয়েছে সু, এখানে আমাদের কোথায় রয়েছে? এই যে এইখানে আমাদের কি রয়েছে সু রয়েছে। তারপরে এইখানে আমাদের আর কি মিল পাওয়া যায়? এই যে এখানে রয়েছে বি, কি রয়েছে বি, এখানেও আমাদের এই যে বি রয়েছে বি। আর একটি রয়েছে এই যে নি, কি রয়েছে নি, এখানে আর একটা রয়েছে সেটা হচ্ছে এই যে নি। তাহলে দেখো যে এই যে চারটা উপসর্গ রয়েছে এটা খাঁটি বাংলাতে রয়েছে, আবার তৎসম উপসর্গ তো রয়েছে। তাহলে আমরা বুঝবো কিভাবে এটা খাঁটি বাংলা না তৎসম উপসর্গ? এজন্য আমাদের একটা টেকনিক মনে রাখতে হবে যে আশু, বিনি, এই যে চারটা উপসর্গ এটা হচ্ছে কমন। এটা আমাদের বাংলা হতে পারে আবার তৎসম হতে পারে, তৎসম উপসর্গ হতে পারে। ওকে, দুটোই হতে পারে। সো এই জন্য আমাদের প্রথমত যেটা মনে রাখতে হবে শব্দ তৈরি করার সময় সেটা হচ্ছে তৎসম উপসর্গ এর পরে তৎসম শব্দ বসাতে হবে এবং খাঁটি বাংলা উপসর্গ এর পরে বাংলা শব্দ বসাতে হবে। তাহলে আমরা কি আমাদের শব্দ তৈরি করা হয়ে যাবে। কিন্তু আমরা কিভাবে মনে রাখবো যে এটা তৎসম শব্দ নাকি খাঁটি বাংলা? যেহেতু আমাদের দুটার মধ্যে কি রয়েছে একটা মিল রয়েছে, এজন্য তোমাদের জন্য একটা টেকনিক রয়েছে, সুন্দর একটা টেকনিক, সেটা আমরা একটু দেখে নিব। সেটা হচ্ছে এই যে প্রথমত এই যে নি উপসর্গ, বাংলা নি উপসর্গ কিভাবে আমরা মনে রাখবো? গল্প সহকারে মনে রাখবো। একটা গল্প, এই যে দেখো নিদয় নামের নীলাজ লোকটি, তাহলে নিদয় নামের নীলাজ লোকটি নিরেট প্লেটে নিখুঁত ভাবে খেয়ে নিভাজ পেটে নিখোঁজ হলো। তাহলে কি হলো? এই যে নিদয় একজনের নাম, নিদয় নাম, তারপর কি নীলাজ, তারপর হচ্ছে নিরেট, তারপর হচ্ছে নিখুঁত, আর কি রয়েছে নিভাজ আর নিখোঁজ। সো এখানে দেখো বাংলা নি উপসর্গ যোগে গঠিত শব্দ, এখানে আমি যেটা মনে রাখবো সেটা হচ্ছে শুধু বাংলা, আমি বলেছি তৎসম বলি নাই। সো এখানে শুধু বাংলাটা থাকবে, তৎসম থাকবে না। তাহলে কি রয়েছে? গল্পটা হচ্ছে নিদয় নামের নীলাজ লোকটি নিরেট প্লেটে নিখুঁত ভাবে খেয়ে নিভাজ পেটে নিখোঁজ হলো। কি হলো? নিখোঁজ হয়ে গেল। সো এখানে আমাদের
কি রয়েছে, নিদয়। এই যে মূল উপসর্গটা কি, সেটা হচ্ছে নি, আর দয় এটা হচ্ছে আমাদের বাংলা শব্দ, এবং এটা হচ্ছে আমাদের বাংলা উপসর্গ যোগে গঠিত শব্দ। তাহলে কি হবে, যেমন এটা নি হচ্ছে আমাদের কি উপসর্গ, আর এটা দয় হচ্ছে মূল শব্দ। তা হচ্ছে নিদয়, নীলাজ, নিরেট, নিখুঁত, তারপর হচ্ছে নিভাজ, নিখোঁজ। তাহলে এই যে 2, 4, 6টা এগুলো হচ্ছে আমাদের বাংলা উপসর্গ যোগে গঠিত শব্দ। এরপরে চলে আসি বাংলা সু উপসর্গ যোগে গঠিত শব্দ। বাংলা সু, আমি কিন্তু বলেছি বাংলা সু, তৎসম শব্দ বলি না, আমি বলেছি বাংলা সু। ওকে, সো এখানে সাপোজ একজনের নাম দিছি যে জুই, ফাহিমের প্রতি সুনজর দেওয়ার সুখবর শুনে ফাহিম সুদিন দেখে সুকাজ সেরে সুনামের আশা করলো। সো একজন রয়েছে, একজন কি রয়েছে, মেয়ে রয়েছে। সো এই জুই ফাহিমের প্রতি, কার প্রতি, ফাহিমের প্রতি সুনজর দেয়ার, কেমন নজর, সুনজর মানে হচ্ছে ভালো নজর, ভালো নজর দেওয়ার সুখবর শুনে, কি শুনে, সুখবর মানে সু মানে হচ্ছে ভালো খবর। ওকে, তো সুখবর শুনে এই ফাহিম কি করলো, সুদিন দেখে সুকাজ ছেড়ে সুনামের আশা করলো। কেমন আশা, সুনামের আশা করলো। ওকে, সো এখানে দেখো যে এই যে সুনজর, তারপরে হচ্ছে সুখবর, তারপর হচ্ছে সুদিন, তারপর হচ্ছে সুকাজ, আর এটা হচ্ছে সুনাম। তাহলে এখানে আমাদের এই যে 5টা শব্দ আমি আন্ডারলাইন করে দিয়েছি, এগুলো হচ্ছে আমাদের কি, সু, বাংলা সু উপসর্গ যোগে গঠিত শব্দ। তাহলে এখন যদি আমাদের পরীক্ষা আসে যে বাংলা সু উপসর্গ যোগে গঠিত শব্দ 4টা লিখো, তাহলে পারা যাবে না? তাহলে এগুলো জাস্ট মনে রাখবা। ওকে, তাহলেই হয়ে যাবে। ওকে, এরপরে চলে আসি আমরা বাংলা আ ও বি উপসর্গ। বাংলা আ ও বি উপসর্গ একসাথে আমরা মনে রাখবো, একসাথে। ওকে, সো এখানে বিভুই আকারে আচাল, আচাকা ও আধোয়া চাল দিয়ে আলুনি কি করে, আলুনি খিচুড়ি রান্নার চেষ্টা করে আখাটা ও আগাছা নিয়ে বিনামা হয়ে বিপথে হাঁটা দিল। কেমন পথে, বিপথে। ওকে, সো এখানে সেটা হচ্ছে আমি প্রথমত যেটা দাগাবো সেটা হচ্ছে বাংলা আ উপসর্গ। বাংলা আ উপসর্গ কোনগুলো, বা বাংলা আ উপসর্গ যোগে গঠিত শব্দ কোনগুলো, সেখানে আকারা, আচালা, আছাকা, আধোয়া, আলুনি, তারপর কি রয়েছে, আকাঠা, আগাছা। তাহলে এগুলো হচ্ছে আমাদের বাংলা বি উপসর্গ যোগে গঠিত শব্দ। ওকে, এরপরে চলে আসি আমরা, সরি, এগুলো হচ্ছে বাংলা আ উপসর্গ যোগে গঠিত শব্দ। এরপরে আমরা দেখে নেব বাংলা বি উপসর্গ যোগে গঠিত শব্দ কোনগুলো। আমি বলেছি বাংলা বি উপসর্গ, তাহলে বি কার কার সাথে আছে, যেমন বিভুই, তারপর হচ্ছে বিনামা, তারপর হচ্ছে বিপথে। ওকে, তাহলে এই যে 3টা হচ্ছে, এগুলো হচ্ছে আমাদের, আরো অনেক অনেক শব্দ হবে, কিন্তু বেসিক্যালি এই কয়েকটা শব্দ তোমাদের বেশি মনে রাখতে হবে। এগুলো হচ্ছে একেবারে খাঁটি বাংলা। ওকে, এখন চলে আসি স্যার যে এই যে আমরা খাঁটি বাংলা পড়লাম, কিন্তু তৎসম উপসর্গের যোগে গঠিত শব্দ কোনগুলো, এখন তাহলে কোনগুলো একটু মনে করো। এখন বিষয় হচ্ছে যে এই যে আমরা খাঁটি বাংলা উপসর্গ যোগে গঠিত শব্দগুলো পড়লাম, এর বাইরে যা পাবো সবগুলো হচ্ছে আমাদের কি, তৎসম উপসর্গ যোগে গঠিত শব্দ। যেমন আমি এখন যদি বলি যে আ, হ্যাঁ, তাহলে হচ্ছে আ দিয়ে আর কি বলতে পারি, এখন এখানে আকাঠা, আগাটা, আকাঠা, আকারা, আচালা, আছাকা, আধোয়া, আলুনি, তারপরে কি আগাছা পড়লাম। যেমন আমি যদি বলি যে আমরণ, আমরণ, এই যে আমরণ বললাম, এটা হচ্ছে আমাদের তৎসম যোগে গঠিত শব্দ। তাহলে মরণ হচ্ছে আমাদের এখানে মূল শব্দ, আর আ হচ্ছে উপসর্গ, এটা হচ্ছে আমার তৎসম উপসর্গ যোগে গঠিত শব্দ। তাহলে কি বললাম, এই যে আমি যে যেটা নিয়ম দিলাম, এর বাইরে যদি পাও সেগুলো হচ্ছে আমাদের কি হবে, অর্থাৎ এগুলো মুখস্থ রাখবে, এর বাইরে যা থাকবে সবগুলো কি হবে, তৎসম উপসর্গ যোগে গঠিত শব্দ। তাহলে কি হবে স্যার, তৎসম উপসর্গ যোগে গঠিত শব্দ। ওকে, এরপরে আমরা দেখে নিই যে বিদেশি উপসর্গ। একটু বলেছিলাম যে বাংলা, একটা হচ্ছে বাংলা উপসর্গ, একটা হচ্ছে তৎসম উপসর্গ, আর একটা কি বিদেশি উপসর্গ। এই বিদেশি উপসর্গ আমরা কিভাবে মনে রাখবো, আমি একটু টেকনিক্যালি সাজিয়েছি যাতে তোমরা খুব সহজে এটা মনে রাখতে পারো। এবং এখানে দুইটা, একটা হচ্ছে ক বিভাগ থেকে, একটা খ বিভাগ থেকে তোমাদের আনসার করতে হবে। ওকে, তো ক বিভাগে থাকবে সমাস নিয়ে আলোচনা, এবং খ বিভাগ থাকবে উপসর্গ নিয়ে। এবং যারা তোমরা এখানে বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য এই যে টপিকটা রয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ, তাদের জন্য হচ্ছে মাস্ট। ওকে, সো এইখানে আমাদের আরবি উপসর্গ কোনগুলো, আরবি উপসর্গ বইয়ে তো বিভিন্ন ভাবে দেওয়া আছে, তাই না, কিন্তু আমি খুব সহজে তোমাদের
বুঝাই দিব। এখানে কি বললাম যে গড়খয়ের একজন ব্যক্তির নাম। নাম কি? একজন ব্যক্তির নাম গড়খয়ের। তো বাজে আম খাসলা, ওকে, বাজে আম খাসলা, এই যে আম একটা হচ্ছে একটা উপসর্গ, তারপর কি যে খাস একটা উপসর্গ, লা একটা উপসর্গ। এই আরবি উপসর্গ মনে রাখার একটা টেকনিক হচ্ছে যে যেখানেই লা দেখবা সেটা হচ্ছে আমাদের কি আরবি উপসর্গ জয়গঠিত শব্দ লা। শুধুমাত্র আরবি শব্দেই লাটা বেশি ব্যবহৃত হয়। ওকে, তাহলে এখানে আমরা এখন শব্দ কিভাবে তৈরি করব, মূল উপসর্গ থেকে এখানে উপসর্গ থেকে শব্দ তৈরি কিভাবে করব। যেমন আমি যদি বলি যে খাস, এখানে খাসের সাথে কি বললাম, খাসের সাথে যদি যোগ করি যে মহল, তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের খাস মহল, এটা হচ্ছে আমাদের আরবি উপসর্গ যোগে গঠিত শব্দ। ওকে, তাহলে খাস মহলটা কি? এভাবে আমাদের লা ওয়ারিশ, যেমন লা এর সাথে যদি অরিশ যোগ করি তাহলে আমাদের কি অরিশটা মূল শব্দ, তাহলে এটা আমাদের কি হবে? আমাদের বিদেশি উপসর্গ যোগে গঠিত শব্দ। তোমাদের বিশেষ করে যে 9-10 এর যে বইটা রয়েছে সেখানে উপসর্গের যে চ্যাপ্টারটা আছে ওখানে সুন্দরভাবে তুমি পেয়ে যাবা। ওকে, এরপরে চলে আসি আমরা এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে ফার্সি উপসর্গ। ফার্সি উপসর্গ কয়টি রয়েছে? ফার্সি বিদেশি উপসর্গ এক্স্যাক্টলি কয়টা এটা বলা হয় নাই। সো বিদেশি উপসর্গ যদি কয়টা বলা হয়, আশা করি এখান থেকে প্রশ্ন আসবে না যে কয়টা, এটা বলবেও না, বিকজ এটার স্পেসিফিক কয়টা সেটা বলা নাই। এখন চলে আসছে ফার্সি উপসর্গ। ফার্সি উপসর্গের মধ্যে রয়েছে বর, বদ, কম, না। তাহলে বর, বদ, সাপোজ কি রয়েছে এখানে? একজন বরের কথা বলছে, সে বদ, বদ, কম, না। তারপরে কি হয়েছে? বে, ব, নিম, ফি, দরকার। সাপোজ কেউ বিয়ে করছে, হ্যাঁ, তো তার বর হচ্ছে দুষ্টু টাইপের। সো কেমন? সে শ্বশুর বাসায় গিয়েছে, নতুন বিয়ে করেছে, তার তো উচিত শ্বশুর বাড়িতে মিষ্টি নিয়ে যাওয়া, তাই না? কিন্তু সে কি করে? নিয়ে যায় নাই। এই জন্য কি বলতেছে? বউ তাকে বলতেছে যে বর, বদ, কম, না। তারপরে কি বলছে? বে, নিম, ফি, দরকার, মানে তাকে হচ্ছে উচ্চ শিক্ষা দেওয়া দরকার। ওকে, তাহলে এভাবে আমরা একটু মনে রাখবো। তাহলে বর, বদ, কম, না, বেব, নিমফি, দরকার, দ্যাটস ইট। তাহলে এখন আমাদের সবগুলো উপসর্গ পেয়ে গেলাম। তাহলে কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। এক লাইনে আমরা 10টা উপসর্গ মনে রাখতে পারছি যে বর, বদ, কম, না, বেব, নিমফি, দরকার। তারপর কি রয়েছে? আরবি উপসর্গ কি? গড় খয়ের, বাজে আম খাসলা। তাহলে কি? গড় খয়ের একজন ব্যক্তির নাম, বাজে আম খাসলা মানে তার আমগুলো হচ্ছে বাজে, মানে নষ্ট, এজন্য খাসলা মানে খাস না, নেগেটিভ অর্থ প্রকাশ করছে। এভাবে আমরা গল্পের সাহায্যে মনে রাখবো। এরপরে চলে আসি ইংরেজি। ইংরেজি উপসর্গ কোনগুলো? 4টা উপসর্গ রয়েছে ইংরেজি উপসর্গের মধ্যে, 4টা, অনলি 4টা রয়েছে। সেটা হেড, সাব, হাফ, ফুল। হেড, সাব, হাফ, ফুল। কি স্যার? হেড, সাব, হাফ, ফুল। এখান থেকে আমরা কিভাবে শব্দ তৈরি করব, বাক্য তৈরি করব? তো এখানে দেখো যে হেড, যেমন আমি যদি বলি হেড মাস্টার, ওকে, তাহলে হেড আর মাস্টার্ড হচ্ছে মূল শব্দ। তাহলে এখানে আমি যদি বলি যে ফুল, ফুলের সাথে যদি শার্ট যুক্ত করি, বা ফুল হাতা, হাতা যোগ করে দিলাম, তাহলে ফুল হাতা, এটা হচ্ছে আমাদের কি? ইংরেজি উপসর্গ। ওকে, তাহলে ইংরেজি উপসর্গ যৌগিক গঠিত শব্দ হচ্ছে ফুল হাতা। তারপরে হাফ হাতা, তারপরে কি রয়েছে? সাব। যদি বলি যে সাব ইন্সপেক্টর, তাহলে কি হবে? এটা আমাদের ইংরেজি উপসর্গ যৌগিক গঠিত শব্দ হবে। তাহলে আশা করি আমাদের ইংরেজি উপসর্গ শেষ। এরপরে চলে আসি আমরা উর্দু বা হিন্দি। এখানে রয়েছে 2টা, একটা হচ্ছে হর আর একটা হরেক। হর আর কি রয়েছে? হরেক। তাহলে এই যে এখানে রয়েছে আমাদের কয়েকটা উপসর্গ, তারপরে এখানে খাঁটি বাংলা রয়েছে 21টি, আর তৎসম উপসর্গ কয়টি রয়েছে? সেখানে রয়েছে আমাদের 20টি উপসর্গ। সো এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এখান থেকে আমাদের যে প্রশ্নগুলো এসে থাকে সেটা হচ্ছে এই বছর দিনাজপুর এবং ঢাকা বোর্ডে 2023 সালে একটা প্রশ্ন আসতে দেখা গিয়েছে, সেটা হচ্ছে যে উপসর্গের প্রয়োজনীয়তা লিখো। উপসর্গ, আমি প্রথমেই বলেছি যে উপসর্গ কাকে বলে, ক্লাসের প্রথমেই বলেছি যে উপসর্গ কাকে বলে। উপসর্গ টপিকটা আলোচনা করার প্রথমেই যেটা বলেছি যে উপসর্গ কাকে বলে, সেখানে কিন্তু এই যে আমাদের উপসর্গের প্রয়োজনীয়তা এগুলো কি উল্লেখ করেছি। তাহলে কি উপসর্গের প্রয়োজনীয়তা কি কি? নতুন অর্থবোধক শব্দ তৈরি করে, সেটা পূর্বে বলেছি। তারপর হচ্ছে অর্থের পূর্ণতা সাধন করে। 3 নম্বর কি? অর্থের সম্প্রসারণ করে। তারপর 4 নম্বর হচ্ছে অর্থের সংকোচন ঘটায়। আর 5 নম্বর কি? অর্থের পরিবর্তন করে, অর্থাৎ নতুন অর্থবোধক শব্দ তৈরির ক্ষমতা তার রয়েছে, কিন্তু তার নিজস্ব কোনো অর্থ নেই।
তাহলে এই যে পাঁচটা নিয়ম রয়েছে, যেমন কি প্রথমত উপসর্গ কি করে, অর্থবোধক শব্দ তৈরি করে, যেটার অর্থ রয়েছে। তাহলে এক নাম্বার হচ্ছে অর্থবোধক শব্দ তৈরি করে, দুই নাম্বার হচ্ছে আমাদের অর্থের পূর্ণতা সাধন করে, তারপরে তিন নাম্বার রয়েছে অর্থের সম্প্রসারণ করে, অর্থের সংকোচন ঘটায়, আর পাঁচ নাম্বার রয়েছে আমাদের কি অর্থের পরিবর্তন ঘটায়। তাহলে এই পাঁচটা নিয়ম যদি আমরা ফুলফিল ভাবে পরীক্ষার খাতায় লিখতে পারি, তাহলে আমরা কি 5-এ 5 100%, 5-এ 5 আমরা পেয়ে যাব। ওকে, সো তাহলে আমাদের উপসর্গের প্রয়োজন তো কয়টা, এই যে অনেকে 4টা দেয়, অনেকে 5টা, তো এই 5টা আমরা বেসিক্যালি বেশি মনে রাখবো। তাহলে আশা করি এই টপিকটা তোমরা বুঝতে পেরেছো। এখান থেকে আর কি কি প্রশ্ন আসতে পারে স্যার, যেমন এই এখান থেকে একটু আগে আমি বলেছি যে উপসর্গের অর্থ বাচকতা নেই কিন্তু অর্থ দ্যোতকতা আছে, বুঝিয়ে লেখো। তাহলে কি উপসর্গ অর্থ বাচকতা আছে, স্যার বাচকতা মানে কি, এই যে বাচকতা, বাচকতা মানে কি, আর অর্থ দ্যোতকতা মানে কি, অনেক স্টুডেন্ট এটাই বোঝে না যে অর্থ বাচকতা অর্থ দ্যোতকতা মানে কি। তো অর্থ বাচকতা মানে হচ্ছে তার নিজস্ব কোনো অর্থ নেই, আর অর্থ দ্যোতকতা মানে হচ্ছে কি নতুন অর্থবোধক শব্দ তৈরি তার ক্ষমতা রয়েছে, তার অ্যাবিলিটি রয়েছে। ওকে, সো এখানে একটু দেখে নিবে যে উপসর্গ অর্থবাচকতা নেই, অর্থাৎ নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু অর্থ দ্যোতকতা আছে, অর্থাৎ নতুন অর্থবোধক শব্দ তৈরি করার ক্ষমতা রয়েছে। ওকে, সো এখন বলবে যে এখানে আমাদের যে প্রশ্নটা এসেছিল সেটা হচ্ছে বরিশাল বোর্ড, যশোর বোর্ড, কুমিল্লা বোর্ড, এই যে 23 সালের রিসেন্ট প্রশ্ন এসেছে এখান থেকে, তিনটা বোর্ডে একাধারে তিনটা বোর্ডে একই প্রশ্ন এসেছে যে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থ দ্যোতকতা আছে, আলোচনা করো। সো এখানে উপসর্গ, এই যে মূল হচ্ছে উপসর্গ, এখানে সবগুলো আমাদের কি একটু আগে পড়লাম, এগুলো হচ্ছে আমাদের কি উপসর্গ, কিন্তু এখানে স্পেসিফিক ভাবে বলে দেওয়া হয় নাই যে তোমরা খাঁটি বাংলা উপসর্গ লিখবা নাকি তৎসম উপসর্গ লিখবা, সেক্ষেত্রে এখানে যে কোনো একটা লিখলেই হয়। ওকে, সো এগুলো আমরা প্র, উপ, অধি, উপ, আসলে এগুলো কোন উপসর্গ, একটু আমাদের একটু আগে কি বললাম, অ, অঘ, অজন, আ, আর, আন, আপ, ইতি, উন, তৎকুনি, পাতিরাম, বিভর, শ, শাশুয়া। তাহলে এখানে আমাদের খাঁটি বাংলার মধ্যে পড়তেছে না। তারপরে কি রয়েছে, প্র, পর, অপসম, নি, প্র, এই যে প্র আছে, পর, অপ, এই যে অপ আছে, প্র, পর, অপসম, নি, অনু, অবনির, প্র, পর, অপসম, নি, অনু, অবনির, দুর্বি, অধিশু, এই যে অধি আছে, উৎপরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ, অপি, এই যে অপি আছে, এই যে এখানে রস্বইকার হবে, বা এই যে অপ। সো এখানে কি রয়েছে, আমাদের 4টা উপসর্গ আছে, কিন্তু আমাদের মূল শব্দ দেখো এখানে কি মূল শব্দটা হচ্ছে এক, আমাদের কোনো চেঞ্জ নাই, মূল শব্দ হচ্ছে এক। তাহলে স্যার কি আমি একটু আগে বলেছিলাম এই যে উপসর্গ রয়েছে এগুলোর কোনো অর্থ নাই, অর্থ নেই। ওকে, কিন্তু এই যে মূল শব্দ আমি 4টা দিয়েছি, এখানে মূল শব্দ কয়টা, 4টা, কার, 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 কার। ওকে, তো এখন দেখো এই যে প্র একটা হচ্ছে উপসর্গ, আমি জাস্ট এই যে মূল শব্দ এর আগে জাস্ট একটি করে কি উপসর্গ চেঞ্জ করব, অর্থের পরিবর্তন ঘটে যাবে। যেমন প্রথমত এই যে প্রো, প্রো এর সাথে কার, তাহলে প্রকার মানে রকম বুঝাচ্ছে, যেমন এটা কয় প্রকার, এই প্রকার অর্থ বোঝাচ্ছে। এরপরে দেখো আমি উপ, এই যে কারের আগে যোগ করেছি উপ, তাহলে উপকার মানে সাহায্য করা, হেল্প করা বুঝাচ্ছে, তাহলে কি করা, সাহায্য করা বুঝাচ্ছে, সাহায্য করা বুঝাচ্ছে। ওকে, তাহলে এরপর দেখে নি আমরা অধি, এই যে কারটা হচ্ছে মূল শব্দ, অধি হচ্ছে উপসর্গ, তাহলে দেখো অধিকার মানে কি, কারো এখানে অধিকার রয়েছে, অধিকার, অধিকার বুঝাচ্ছে। তাহলে এই যে সাহায্য আর অধিকার এই দুইটা কি সেম, একই না, ডেফিনেটলি না। তাহলে এখানে এই যে প্রকার অর্থ আলাদা, তারপর উপকার অর্থ আলাদা, অধিকার অর্থ আলাদা, এবং লাস্ট যেটা দেওয়া আছে সেটা অপযোগকার, তাহলে অপকার মানে কি, কারো উপকার না হচ্ছে অপকার করছে, তাহলে এই যে উপকারের বিপরীত অপকার হচ্ছে না এখানে, তাহলে উপকারের বিপরীত এখানে আমাদের অপকার হচ্ছে, তাহলে এখানে আমাদের অর্থেরটা কি পরিবর্তন হয়েছে। তাহলে মূল শব্দ একই থাকছে কিন্তু উপসর্গ চেঞ্জ করার ফলে আমাদের পুরোপুরি অর্থের পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে এখানে উপসর্গে কি রয়েছে, অর্থ দ্যোতকতা আছে, মানে কি নতুন অর্থবোধক শব্দ তৈরির ক্ষমতা রয়েছে। তাহলে আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছো, এবং কেউ যদি বুঝতে না পেরে থাকো তাহলে আমাকে দ্রুত একটু কমেন্ট করে জানাবা যে স্যার এই লাইনটা আমরা বুঝতে পারিনি, তাহলে আমি আবার রিপিট করব। দ্রুত জানিয়ে দিতে হবে।
একজন কমেন্ট করেছেন তাসনিম সিনথিয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু দ্রুত কমেন্ট করো। ক্লিয়ারলি বুঝতে পেরেছো? ওকে 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 স্যার। এরপরে চলে আসি আমরা নেক্সট। আর কি প্রশ্ন এসে থাকে এই উপসর্গ থেকে? 3 নম্বর উপসর্গ কাকে বলে? প্র অপ আ সমনি উপসর্গগুলোর প্রত্যেকটির দ্বারা একটি করে শব্দ গঠন করে দেবো। এটা হচ্ছে আমাদের রাজশাহী বোর্ডের প্রশ্ন, রিসেন্ট 2023 সালের। তো এখান থেকে প্রথমত আমি যেটা দেখেছি, উপসর্গ পড়ার প্রথমে বলেছি উপসর্গের অর্থ কি রয়েছে এখানে। অবশ্যই একটি শব্দাংশ স্বাধীন পদরূপে ব্যবহৃত হতে পারে না, কিন্তু এই যে শব্দের আগে বসে অর্থের সংকোচন ঘটায়, সম্প্রসারণ ঘটায়, পরিবর্তন ঘটায়। তারপরে কি করে? পূর্ণতা সাধন করে নতুন অর্থবদ্ধ শব্দ তৈরি করার ক্ষমতা রয়েছে, তাকে বলা হয় উপসর্গ। তাহলে আমরা পেয়ে গেলাম। এখন চলে আসি, এখান থেকে বলেছে প্র অপ আ সমনি এই শব্দগুলো প্রত্যেকটি দ্বারা একটি করে শব্দ, কিন্তু এখানেও বলে দেওয়া হয় নাই যে এটা তৎসম শব্দ গঠন করেন বা খাঁটি বাংলা, এটা বলা হয়। তাহলে এটা আমরা একটু আগে দেখে নেব যে কোন উপসর্গ, বিকজ খাঁটি বাংলা উপসর্গ, সরি এটা আমি একটু যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে বাংলা উপসর্গ বাংলা উপসর্গ এর সাথে কি বসবে? বাংলা উপসর্গ এর সাথে বাংলা শব্দ বসবে, বাংলা মূল শব্দ। এবং কি বসবে? এটা হচ্ছে একটা। আর দ্বিতীয় নাম্বার নিয়ম হচ্ছে তৎসম উপসর্গের সাথে উপসর্গ এর সাথে কি বসবে? তৎসম মূল শব্দ। বাংলা শব্দ আর তৎসম শব্দ। তাহলে কি হবে? আমাদের বাংলা শব্দের পূর্বে বাংলা উপসর্গ বসবে, তৎসম শব্দের পূর্বে তৎসম শব্দ বসবে, তৎসম উপসর্গ বসবে। ওকে, তাহলে বাংলা তৎসম শব্দের পূর্বে কি বসে? তৎসম উপসর্গ। এবং বাংলা শব্দের পূর্বে কি বসে? আমাদের বাংলা উপসর্গ বসবে। ওকে, তাহলে এখানে আমরা এই যে প্র অপ আ, হ্যাঁ, তো এখানে আমরা এই দুইটা তো একটু আগে করলাম যে আমরা প্রভাত কি রয়েছে? প্রভাত, এখানে ভাতটা কি? ভাব। প্রভাতও বলতে পারি, প্রভাত মানে হচ্ছে সকাল। তো এখানে এটা হচ্ছে আমাদের তৎসম উপসর্গ জয় গঠিত শব্দ। এখানে যে এগুলো হচ্ছে তৎসম শব্দ রয়েছে, যেমন এখানে প্রপর অপসম, তাহলে এটা হচ্ছে আমাদের তৎসম উপসর্গ। এই জন্য এখানে আমাদের কি ভাবটা কি? এটা হচ্ছে আমাদের তৎসম শব্দ হবে, তৎসম মূল শব্দ। তার যে প্রসার, সারটা হচ্ছে আমাদের কি? মূল শব্দ। এই যে প্র হচ্ছে উপসর্গ, তার যে প্রভাব, প্রসার, তারপর হচ্ছে যেমন অপকার একটু আগে পড়লাম, তারপরে কি হচ্ছে অপমান, তারপর কি বলছে অপচয়, তাহলে চয়টা হচ্ছে আমাদের মূল শব্দ। আর এখানে কি রয়েছে? এখানে রয়েছে অপটা হচ্ছে উপসর্গ। একইভাবে মান হচ্ছে আমাদের মূল শব্দ, অপ হচ্ছে কি? এটা উপসর্গ। একইভাবে আমরণ, তাহলে এই যে আমি একটু আগে বললাম যে আমরা জাস্ট বাংলা শব্দগুলো মনে রাখবো এবং এগুলো জাস্ট একটা শব্দ বসা দিলে হলো। তাহলে হচ্ছে আমরণ। এখন প্রশ্ন হচ্ছে স্যার আমরণ একটু পড়েছিলাম, আমরণ অর্থ কি? আমরণ অর্থ হচ্ছে মরণ পর্যন্ত। এটা হচ্ছে এখন পরীক্ষা আসতে পারে যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়, সেটা হচ্ছে আমরণ। এখানে উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? আমরণ, এখানে উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? তখন কি হবে? এটা হচ্ছে পর্যন্ত অর্থে। পর্যন্ত কি হবে স্যার? এটা হচ্ছে পর্যন্ত অর্থে ব্যবহৃত হয়েছে, পর্যন্ত অর্থে। এগুলো প্রত্যেকটি এক একটার অর্থ রয়েছে, যে কোনটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে এগুলো আমরা একটু পড়ে নেব, নাহলে খুব কষ্ট হয়ে যাবে। তারপর হচ্ছে আগমন। এখানে গমনটা হচ্ছে আমাদের মূল শব্দ, হচ্ছে উপসর্গ। এখন আগমন স্যার, আগমন এই যে শব্দে এখানে আটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এটা হচ্ছে বিপরীত অর্থে। এখন কেন স্যার? এখানে আগমন, এখানে গমন করা, তাহলে আগমন মানে আশা বুঝাচ্ছে, তাহলে গমনের বিপরীত আশা হবে, তাহলে এটা বিপরীত অর্থে প্রকাশ করছে। তারপর হচ্ছে তারপর হচ্ছে সম্পূর্ণ, তারপর হচ্ছে সম্মুখ। এগুলো আমাদের বইয়ে সুন্দরভাবে দেওয়া আছে, তোমরা কি করবা? সেটা একটু মেমোরাইজ করে নিবা, না হলে
এখান থেকে আনসার করতে পারবো না। যেমন নিদাগ, এখানে নি হচ্ছে মূল উপশব্দ, দাগটা কি, এখানে নি হচ্ছে উপসর্গ আর দাগটা হচ্ছে মূল শব্দ, আচ্ছা নিদাগ। তারপর হচ্ছে নিবারণ, নিবারণ এটা বারণটা হচ্ছে মূল শব্দ আর নি হচ্ছে উপসর্গ। এখান থেকে আরো এক ধরনের প্রশ্ন এসে থাকে, সেটা হচ্ছে উপসর্গ থেকে তোমরা কি করো, এখানে কয়টা শব্দ থেকে উপসর্গ কয়টা রয়েছে বের করো। এই আরো এক কোয়ালিটির প্রশ্ন এখানে এসে থাকে। তাহলে এখানে আমাদের অনেক রকম প্রশ্ন করতে পারে। ওকে, তো এরপরে আমরা দেখে নিই। দেখো আমরা কিন্তু এইচএসসি পড়তেছি, এইচএসসি তে যে সিলেবাসটা পড়তেছি সেগুলো আমাদের কি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় গিয়ে আমাদের কাজে লাগতেছে। সো তোমরা যারা এখনো এইচএসসি শিক্ষার্থী রয়েছে তাদের জন্য কি খুব ভালোভাবে প্রিপেয়ার থাকতে হবে, যাতে আমাদের নেক্সট পরীক্ষায় আমরা এগুলো পারি। ওকে, খুব বেশি দিন নেই এবং কিভাবে প্রশ্নগুলো এসে থাকে সেটা একটু দেখে নাও। তাহলে এরপরে আমাদের যে প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে উপসর্গ কাকে বলা হয়, এটা বলা হয়েছে একটু আগে বললাম। তারপরে উপসর্গ কত প্রকার, কি কি উদাহরণ সহ আলোচনা করো। তাহলে একটু আগে আমি বললাম যে উপসর্গ কত প্রকার, উপসর্গ কত প্রকার, উপসর্গ হচ্ছে 3 প্রকার। তারপর হচ্ছে কি কি, ওই যে বাংলা উপসর্গ হচ্ছে 21টি, তৎসম কয়টা 20টি। এখন এগুলো আলোচনা করতে বলতেছে। ওকে, সো একটু আগে আমরা বললাম যে উপসর্গ কাকে বলা হয়, এটা একটু আগে পড়লাম। এখন চলে আসি উপসর্গ বের করো। এই যে আমাদের শব্দ রয়েছে, এই শব্দ রয়েছে, এখান থেকে আমাদের উপসর্গটা বের করতে বলবে। এটা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী যারা রয়েছে, অ্যাডমিশন শিক্ষার্থী তাদের জন্য। ওকে, এটা হচ্ছে তাদের জন্য। তোমাদের মধ্যে এখন যারা বিশ্ববিদ্যালয় ভর্তি শিক্ষার্থী রয়েছে তাদের জন্য এই প্রশ্নটা এসে থাকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এরপরে বিউপি, ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয় যারা অ্যাডমিশন নিবে তাদের জন্য এখান থেকে প্রশ্ন বিগত বছরে এসেছে। সো এখান থেকে আমরা উপসর্গটা বের করব কিভাবে স্যার? এই যে অত্যাচার, এখানে কয়টা উপসর্গ রয়েছে? তার হচ্ছে ব্যাকরণ, এখানে কয়টা উপসর্গ রয়েছে? তারপর অনুপ্রবেশ, এখানে কয়টা উপসর্গ রয়েছে? সম্প্রসারণ, এখানে কয়টা উপসর্গ? অনতিবৃহৎ, এখানে কয়টা? সমভিব্যাহার, এখানে কয়টা? অপব্যবহার, এখানে কয়টা উপসর্গ রয়েছে? তাহলে আমাদের উপসর্গ এখান থেকে বের করতে হবে যে উপসর্গ এখানে কয়টা রয়েছে। সো উপসর্গ বের করার একটা টেকনিক রয়েছে, সহজ একটা টেকনিক। ওকে, সো এই টেকনিকটা আমরা একটু দেখে নিব প্রথমত, তারপরে আমরা এটা সলভ করব। তো প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে জফলা থাকলে এর পরিবর্তে রস্বইকার বসে। এটা তাহলে আমরা লিখে নিব। তাহলে জফলা যদি থাকে, শব্দের মধ্যে যদি জফলা থাকে তাহলে রস্বইকার লিখবো। কি লিখবো? শব্দের মধ্যে যদি জফলা থাকে তাহলে কি লিখবো স্যার? আমরা রস্বইকার লিখবো, রস্বইকার। যেমন একটু আগে আমরা একটা শব্দ দেখলাম যে ব্যাকরণ। এই যে ব্যাকরণ, ব্যাকরণ শব্দ আমি কি বলেছি? যদি আমাদের এখানে জফলা থাকে, এই যে জফলা রয়েছে, তাহলে এখানে কি লিখবো? রস্বইকার। এই যে রস্বইকার আমি দিয়েছি, তো এখানে কি হলো? বি। তাহলে বি পেলাম। এখন আছে এখানে আকার রয়েছে আর করণ রয়েছে। সো একটা কথা তোমাদের মনে রাখতে হবে যে উপসর্গ এবং মূল শব্দের মাঝে কোনো কিছু বসবে না। কি স্যার? উপসর্গ এবং মূল শব্দের মাঝে কোনো কিছু বসবে না। ওকে, তাহলে দেখো এখানে আমাদের করণটা হচ্ছে মূল শব্দ। করণটা কি? করণটা হচ্ছে আমাদের মূল শব্দ। এখানে আমরা এখন আর হাত দেব না। ওকে, যেহেতু এখানে আমাদের মূল শব্দ আমরা পেয়ে গেলাম করণ, তাহলে এখন আমরা যেটা বের করব সেটা হচ্ছে ব্যাক। এখানে কি বের করব? ব্যাক। ওকে, এই যে ব্যাক, এখানে আমাদের উপসর্গ বের করতে হবে। এখানে উপসর্গ কয়টা রয়েছে? তো একটু আগে আমি বললাম সেটা হচ্ছে যদি কি থাকে, জফলা থাকে, তাহলে আমাদের কি থাকবে? তাহলে রস্বইকার লিখতে হবে। সো এখানে দেখো যে বয়ে জফলা রয়েছে, সেক্ষেত্রে আমরা কি লিখতে পারবো এখানে স্যার? এখানে বয়ে রস্বইকার লিখতে পারবো। এরপরে কি রয়েছে? সরি, এখানে জফলা ব্যা হবে আর করণ। সো এখানে এরপরে দেখে নি, এই যে আকার রয়েছে, এখানে আকার, এর জন্য আমরা কি লিখতে পারবো? আ। তাহলে আ তো একটা উপসর্গ রয়েছে, তাহলে কি লিখবো এখানে? বি যোগ আ। তাহলে এটা কোন উপসর্গ যোগে গঠিত শব্দ? একটু কমেন্ট করে জানিয়ে দাও। তাহলে অঘ জন আ আর আন আপ ইতি উন কদকুনি পাতিরাম বি ভর শশাসুহা। তো আশু বিনি দুটোতেই রয়েছে, আশু বিনি দুটো রয়েছে, আও রয়েছে, বি রয়েছে।
হ্যাঁ, সো এখানে করণটা কি? করণটা হচ্ছে আমাদের তৎসম শব্দ, এই জন্য এখানে ব্যাকরণটা, এই যে বিটা হচ্ছে আমাদের কি? তৎসম উপসর্গ যোগে গঠিত শব্দ। তাহলে ব্যাকরণটা কি হবে আমাদের? এখানে উপসর্গ রয়েছে কয়টা? তাহলে এখানে আমরা একটু লিখে নিব যে উপসর্গ রয়েছে ব্যাকরণ, এখানে উপসর্গ রয়েছে দুইটি। কয়টা উপসর্গ রয়েছে? দুইটি। ওকে, এরপরে তাহলে এখানে আমাদের উপসর্গ কয়টা রয়েছে? ব্যাকরণ শব্দে বি যোগ আ, তাহলে এটা হচ্ছে দুইটা উপসর্গ। এরপরে আমরা দেখে নিই যে 2 নাম্বার নিয়ম, অনুস্বর অথবা উ যদি থাকে তাহলে এর পরিবর্তে বসবে ম। কি স্যার? অনুস্বর, শব্দের মধ্যে যদি অনুস্বর অথবা উ থাকে তাহলে কি হবে? ম বসবে। এখন একটা শব্দ হচ্ছে অসংযত, তাহলে এখানে আমাদের যতটা হচ্ছে আমরা মূল শব্দ, যতটা কি স্যার? এখানে আমরা মূল শব্দ এখানে ধরে নিলাম। এখন এখানে প্রথম আমি বলেছি যে উপসর্গ এবং মূল শব্দের মাঝে কিছু বসবে না। তাহলে এখন এখানে লক্ষ্য করো, অ কি একটা উপসর্গ? অ অ ঘ জ ন এই যে আছে, তাহলে এটা হচ্ছে অ একটা উপসর্গ। তাহলে আমি এই যে বসিয়ে দিলাম এখানে, তাহলে অ একটা উপসর্গ পেয়ে গেছি। এখন এইখানে লক্ষ্য করো সং, এখানে সং আছে, কিন্তু সং কি কোনো উপসর্গ? উপসর্গ নয়। কিন্তু আমি বলেছি যে উপসর্গ যখন আমরা বের করব তখন অনুস্বর অথবা উ যদি থাকে সেক্ষেত্রে আমরা ম হবে, ম কি নিয়ে আসতে পারবো। তাহলে অনুস্বরের পরিবর্তে কি ম বসাবো, তাহলে এর পরিবর্তে সম, তাহলে প্রপর অপসম, তাহলে এই যে সম একটা উপসর্গ রয়েছে। তাহলে এখানে আমাদের উপসর্গের সংখ্যা রয়েছে দুইটি। উপসর্গের সংখ্যা কয়টা রয়েছে? দুইটি রয়েছে। তাহলে এখানে আমাদের কয়টা রয়েছে উপসর্গ? দুইটি। একইভাবে 3 নাম্বার নিয়মটা আমরা দেখে নিব, সেটা হচ্ছে ন যুক্ত কোন যুক্ত ব্যঞ্জন থাকলে, কি বলেছে? ন যুক্ত কোন যুক্ত ব্যঞ্জন থাকলে প্রথম নয়ের পরিবর্তে ম বসবে। তাহলে কি বলেছে স্যার? প্রথম নয়ের পরিবর্তে, তাহলে বলেছে যে যুক্ত ব্যঞ্জন থাকলে প্রথম নয়ের পরিবর্তে কি বসবে আমাদের? এই যে এখানে আমাদের কি যুক্ত ব্যঞ্জন রয়েছে। আমি কিন্তু এখানে বলা হয় যে অনু, এখানে এখানে বলা হয় নাই, বলেছে যুক্ত ব্যঞ্জনের সাথে। এই কথাটা আমাদের মনে রাখতে হবে, কোনো যুক্ত ব্যঞ্জন থাকলে, এটা আমি আন্ডারলাইন করে দিলাম, সেটা হচ্ছে কি এই যে এখানে। তাহলে এখন চলে আসি আমরা যে উপসর্গ কিভাবে বের করব। সে এখানে অনু, অনুটা কি উপসর্গ? এখানে মূল শব্দ ধরিলাম যে একটা ধান রয়েছে, কি রয়েছে? ধান হচ্ছে আমাদের মূল শব্দ। ধানের অর্থ আছে না নাই? আছে, সেক্ষেত্রে আমরা ধান পেয়ে গেলাম। এখন এখানে অনুসন, অনুসন রয়েছে। সো এখানে এখন দেখো সন কি কোনো উপসর্গ? আচ্ছা, অনু এখানে আমরা পেয়ে গেলাম, অনুটা বসিয়ে দিলাম যে অনু হচ্ছে আমাদের উপসর্গ। এখন দেখে নিই সন রয়েছে, কি রয়েছে? এখানে রয়েছে, এখানে আমাদের রয়েছে সন রয়েছে, আর ধান তো লিখে দিয়েছি এখানে। তাহলে এখানে অনু গেলাম, অনু লিখে দিলাম, অনু লিখে দিলাম। এখন সন রয়েছে, সন কি কোনো উপসর্গ? সন তো কোনো উপসর্গ নয়। তাহলে প্রপর অপসম, সমটা উপসর্গ, তাহলে সম হবে, সন তো আর হবে না। তাহলে এটা আমরা কি করব? মুছে ফেলবো। তাহলে এখানে আমরা নিয়মটা কি বললাম যে ন যুক্ত কোন যুক্ত ব্যঞ্জন থাকলে প্রথম নয়, যে এর সাথে যুক্ত আছে প্রথম ন, এখানে দুইটা ন আছে, প্রথম ন এর পরিবর্তে কি বলবো? তাহলে এখানে মর বসাবো, তাহলে হচ্ছে সম। তাহলে কি বসলাম? সম। তাহলে এখানে আমাদের কয়টা উপসর্গ রয়েছে? এখানে দুইটি উপসর্গ রয়েছে। এই তো, তাহলে এভাবে আমরা কি উপসর্গ বের করব। ওকে, একইভাবে আমরা এই যে সন্নিহিত, তাহলে সন্নিহিত, তাহলে একইভাবে কি বলবো যে এখানে কি রয়েছে? সন্নিহিত, তাহলে হিতটা হচ্ছে মূল শব্দ, হিতটা কি স্যার? হিত, এটা হচ্ছে আমাদের কি মূল শব্দ। তাহলে এখন হিতটা আমরা বাদ দিয়ে দিলাম, এখন সন্নি, সন্নি আছে। কিন্তু আমি বলেছি যে নযুক্ত ব্যঞ্জনের সাথে প্রথম যে ন থাকবে সেটা কি হবে? সেটা হচ্ছে আমাদের ম বসবে। তাহলে এইখানে আমরা দেখে নেব সম, সম এটা যুক্ত আছে, তাহলে এখানে এই যে নি বসিয়ে দিলাম যেটা বাকি আছে, তাহলে হয়ে গেল। তাহলে এখানে আমাদের সন্নিহিত শব্দটির কয়টা উপসর্গ? এখানে আমাদের দুইটি উপসর্গ রয়েছে। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। তোমরা একটু জানিয়ে দাও যে আসলে ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা। ওকে, তাহলে কোনো কোশ্চিন নেই আশা করি। এরপরে আমরা দেখে নিব যে 4 নাম্বার যে নিয়মটা, 4 নম্বরে কি দেওয়া আছে স্যার? বফলা থাকলে বফলা যুক্ত বর্ণের সাথে বফলা এর পরিবর্তে হ্রস্বকার বসে। কি বলছে? যে বফলা এর পরিবর্তে হ্রস্বকার বসে, তাহলে কি বসে? হ্রস্বকার বসে। ওকে,
রস্যকার চিহ্ন, এই যে এটা রস্য। তো এখানে এখন একটা মূল শব্দ হচ্ছে একটা শব্দ হচ্ছে স্বাগত। এখন স্বাগত এখানে কয়টা উপসর্গ রয়েছে এটা আমাদের বের করতে হবে। তো এখন গতটা লিখলাম আমরা মূল শব্দ, গতটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের মূল শব্দ। এখন কি রয়েছে, সা রয়েছে, শয় বফলা আকার। সো এখানে আমি কি বলেছি, বফলা যুক্ত, এখানে যদি থাকে বফলা যুক্ত বর্ণের সাথে বফলা কি হবে, সেটা রস্যকার হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে সু, এই যে সু লিখে দিলাম, তাহলে কি রয়েছে সু। এখন কি থাকে আর বয় আকার, তাহলে কি হবে, এই যে বয় আকার লিখে দিলাম সু, সরি যেহেতু বফলার জন্যই আমরা কি রস্যকার পেলাম, এজন্য আমরা কি লিখবো আ যোগ আ। তাহলে সু যোগ আ যোগ গত, তাহলে এই দুইটা হচ্ছে আমাদের উপসর্গ। তাহলে আমাদের উপসর্গ কয়টা, তাহলে এখানে আমাদের উপসর্গ হচ্ছে দুইটি। কয়টা, এটা হচ্ছে দুইটি। একইভাবে 5 নাম্বার যে নিয়মটা রয়েছে খুব গুরুত্বপূর্ণ, এটা অনেকে বুঝতে পারে না। ওকে, সো সিঙ্গেল লেটার থাকলে তার পূর্বে নীলিন বর্ণ বসবে। এখন স্যার সিঙ্গেল লেটার কোনটা, প্রশ্ন হতে পারে না? অবশ্যই। সো এখানে সিঙ্গেল লেটার, এই যে নীলিন বর্ণ কাকে বলা হয়, এখন পরীক্ষা আসতে বলেন নীলিন বর্ণ নিচের কোনটা, চাকরি পরীক্ষায় তারপরে আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এই যে নীলিন বর্ণ, এই প্রশ্নটা বারবার এসেছে ঘুরে, যে নীলিন বর্ণ কোনটা, নীলিন বর্ণ নিচের কোনটি। তাহলে অকে কি বলা হয় স্যার, অকে বলা হয় নীলিন বর্ণ। ওকে, এখন চলে আসি অনতি বৃহৎ, এখানে কয়টি উপসর্গ রয়েছে। তাহলে অনতি বৃহৎ, তাহলে বৃহৎ মানে অনেক বড় বোঝাচ্ছে, এটা আমরা মূল শব্দ পেয়ে গেলাম। তাহলে এটা আমাদের কাটামা, অর্থাৎ এটা হচ্ছে মূল শব্দ। তো এখানে অনতি, এখন এখানে আমাদের কি হচ্ছে অনতি, এখানে দেখিনি একটু যে অন, এখানে অন তো পেয়ে গেলাম একটা উপসর্গ, এই যে বসিয়ে দিয়েছি। এখন এই যে তি রয়েছে, এখানে তি কি কোনো উপসর্গ না, এবং সেখানে দেখবো যে এখানে অটা উচ্চারণ হচ্ছে কিনা তি এর পূর্বে, অর্থাৎ সিঙ্গেল লেটার তি রয়েছে, এর পূর্বে অটা উচ্চারণ হচ্ছে কিনা, হচ্ছে না। তাহলে এখানে আমরা নতুন ভাবে একটা অযোগ করে তখন তি লিখবো, তাহলে অতি পেয়ে গেলাম। তাহলে তিতে কোনো উপসর্গ না, কিন্তু অতি একটা উপসর্গ, এই জন্য আমরা অতি লিখলাম। তাহলে আমি একটা কথা বলেছি যে উপসর্গ এবং মূল শব্দের মাঝে কিছু বসবে না, কোনো কিছু থাকবে না। তাহলে এখানে আমাদের কয়টা উপসর্গ রয়েছে, দুইটি উপসর্গ রয়েছে। কয়টা, দুইটি উপসর্গ রয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, তাহলে আমাদের 5 নাম্বার ক্লিয়ার, 4 নাম্বার ক্লিয়ার। তো এইখানে আমরা এখন সলভ করব যে উপসর্গ কি, একটু আগে দেখলাম। তাহলে এই যে অত্যাচার, এখানে কি করবো স্যার, অত্যাচার। তাহলে আমরা একটু আগে দেখলাম যে যদি জফলা থাকে তাহলে কি লিখবো, রস্যইকা লিখতে পারো। তাহলে অতি একটা উপসর্গ আছে, অতি একটা উপসর্গ রয়েছে, অতি যোগ আটা হচ্ছে এখানে উপসর্গ আকার রয়েছে, এবং চারটা হচ্ছে কি স্যার, চারটা হচ্ছে আমাদের মূল শব্দ। আমি বলেছি মূল শব্দ এবং উপসর্গ এর মাঝে কোনো কিছু থাকবে না, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের মূল শব্দ, মূল শব্দ। ওকে, এরপরে চলে আসি আমরা ব্যাকরণ। ব্যাকরণটা তো এখানে কি রয়েছে, ব্যাকরণ আমি বলেছি যদি জফলা থাকে তাহলে কি হবে, রস্যইকার বসবে। তাহলে বি লিখে দিলাম, বি। এখন কি রয়েছে, আকার রয়েছে, আ লিখে দিলাম, তাহলে আ হয়ে গেল। এখন এরপরে কি রয়েছে, করণ, করণ, করণ। তাহলে করণটা কি স্যার, করণটা হচ্ছে আমাদের কি, করণটা হচ্ছে আমাদের মূল শব্দ। এরপরে চলে আসি আমরা অনুপ্রবেশ, অনু, নি অনু অবনীর, দুর্বিয়দিচু উৎপরি প্রতিয়তি অপি উপ আ। তাহলে কি আছে, আমাদের তৎসম উপসর্গ রয়েছে, প্রপর অপসম। তো এখানে আমাদের তৎসম উপসর্গ জয় গঠিত শব্দ। তাহলে অনু হচ্ছে আমাদের কি, অনু হচ্ছে আমাদের, এটা হচ্ছে উপসর্গ। এখন প্রবেশ, এর সাথে কি রয়েছে, প্রবেশ, প্রবেশ, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের মূল শব্দ। তাহলে এখানে আমাদের কয়টা উপসর্গ রয়েছে, এখানে রয়েছে একটি উপসর্গ। এরপরে আমরা দেখে নিই, এরপরে আমরা দেখে নিব ওকে, প্রবেশ। এরপরে এখন সম্প্রসারণ, সম্প্রসারণ, সম্প্রসারণ কি রয়েছে, সম একটা উপসর্গ পেয়ে গেলাম, সম একটা উপসর্গ রয়েছে, সম একটা কি, সম একটা হচ্ছে উপসর্গ, সম কি, সম হচ্ছে একটা উপসর্গ। এরপরে দেখেছি যে প্রসারণ, তাহলে প্রোটা, প্রোটা একটা উপসর্গ, তাহলে প্রোটাও আমরা পেয়ে গেলাম। এরপরে কি রয়েছে, এরপরে রয়েছে সারণ, সারণটা কি, সারণ হচ্ছে আমাদের এখানে মূল শব্দ, এটা হচ্ছে আমাদের মূল শব্দ। তাহলে এখানে আমাদের উপসর্গ কয়টা, এখানে হচ্ছে আমাদের দুইটা উপসর্গ।
একটা হচ্ছে আমাদের সম আর একটা হচ্ছে প্রো। এরপরে চলে আসছে অনতি বৃহৎ, একটু আগে দেখে দিলাম যে অন যোগ কি, এখানে নীলিন বর্ণয় যে একটা অ নিয়ে আসবো, নতুন ভাবে অ নিয়ে আসতে পারবো। তাহলে অতি কি, অতি হচ্ছে একটা উপসর্গ। তাহলে এখানে তোমার বৃহৎটা কি, বৃহৎটা হচ্ছে মূল শব্দ। বৃহৎটা কি স্যার, বৃহৎটা হচ্ছে আমাদের কি, বৃহৎটা মূল শব্দ, বৃহৎ হচ্ছে আমাদের মূল শব্দ। এরপরে দেখে নিই আমরা যে সম ভি ব্যবহার, সেখানে সম, সম হচ্ছে মূল শব্দ। তারপরে এখানে কি রয়েছে, যে এখানে নীলিন বর্ণ উচ্চারণ হবে, হচ্ছে অভি, অভি, ওকে। তারপরে কি রয়েছে, বি রয়েছে, বিটা কি জফলা যদি রয়েছে, তাহলে বি রয়েছে, বি যোগ কি পাবো, যোগ আ, যোগ আ। আর হারটা কি স্যার, হারটা হচ্ছে আমাদের এখানে মূল শব্দ। হারটা কি, হারটা হচ্ছে আমাদের মূল শব্দ। তাহলে এখন সম ভি ব্যবহার, এখানে কয়টা উপসর্গ রয়েছে, এই প্রশ্নটা বেশি এসেছিল, এই প্রশ্নটা এসেছিল বিগত বছরে, সেটা হচ্ছে সম ভি ব্যবহার এই শব্দে কয়টা উপসর্গ রয়েছে। তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা উপসর্গ রয়েছে। কয়টা স্যার, চারটি উপসর্গ রয়েছে, চারটা উপসর্গ। কয়টা, চারটা। এরপরে লাস্ট যেটা রয়েছে অপব্যবহার, এটা আমরা কিভাবে করব। লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের অপ একটা উপসর্গ রয়েছে, অপ লিখে দিলাম। তাহলে আমি বলেছি মূল শব্দ এবং উপসর্গ এর মাঝে কোনো শব্দ বসবে না, তাহলে অপ একটা আমাদের উপসর্গ। এরপরে কি রয়েছে, আমি বলেছি যদি জফলা থাকে তাহলে রস্বইকার হবে, তাহলে এখানে আমাদের কি হবে, এখানে বয়ে রস্বইকার হবে। আর এখানে কি হবে, ব হবে, ব একটা উপসর্গ রয়েছে, ব, অপ, এখান অপ বি বো, আর হারটা, হারটা হচ্ছে আমাদের মূল শব্দ। হারটা কি, হার হচ্ছে মূল শব্দ। তাহলে এখানে কয়টা উপসর্গ রয়েছে, এখানে আমাদের কয়টা, এখানে আমাদের তিনটা উপসর্গ রয়েছে। একটা হচ্ছে অপ, আচ্ছা প্রপর, অপসম, নি, অনু, অবনির, অপ রয়েছে। তারপরে দুর্বি, অধিসু, উৎপরি, অতি, উপহা। তারপরে ওকে, তাহলে এ হচ্ছে আমাদের আজকের আলোচনা। এবং তোমরা যারা 2024-এর শিক্ষার্থী রয়েছে এবং 2025 ব্যাচের শিক্ষার্থী রয়েছে, তোমরা যারা অনলাইন ব্যাচে আমাদের বিদ্যালাপের পেড ব্যাচে ভর্তি হতে চাও, তারা আমাদের এই পেজে লিঙ্ক দিয়ে আছে, সেখানে তোমরা যোগাযোগ করবে। সেখানে আমাদের ডেসক্রিপশন বক্স দেওয়া আছে, সেখানে তোমাদের ভর্তির যে বিষয়টা সবগুলো সেখানে লিখে দেওয়া আছে। এবং তোমরা ক্লাসটা শেয়ার করে দিবা। আমাদের এইখানে বিদ্যালাপে প্রতিনিয়ত আমাদের ফ্রি ক্লাস নেওয়া হয়, ফ্রি ক্লাস, যাতে আমাদের ঢাকার বাইরে যারা শিক্ষার্থী রয়েছে তারাও যাতে ফ্রি ক্লাসগুলো করতে পারে, তারাও যাতে আরো কি, তারা তাদের জ্ঞান বৃদ্ধি হয়, তারা ভালো জায়গায় পড়তে পারে, সেজন্য আমাদের বিদ্যালাপ তোমাদের সাথে সব সময় রয়েছে। এবং তোমরা যারা আর একটু ভালো করতে চাও, যে স্যার আমার পড়া দরকার এই সবগুলো টপিক, এইখান থেকে আমাদের যে কোর্স রয়েছে, বিদ্যালাপের যে কোর্স রয়েছে, এখানে আমাদের আইসিটি, বাংলা, ইংলিশ, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সবগুলো কোর্স রয়েছে। এখানে আমাদের সবগুলো কোর্সের ব্যবস্থা রয়েছে এবং আমাদের প্রতিনিয়ত এখানে ফ্রি ক্লাস নেওয়া হবে, তোমরা সেগুলোতে জয়েন করবা। এবং তোমরা যারা কোর্সে ভর্তি হতে চাও তাদের জন্য একটি সুখবর রয়েছে, সেটা হচ্ছে আগামী 1 ডিসেম্বর থেকে আমাদের নতুন একটি কোর্স চালু করা হবে, সেখানে তোমরা এনরোল হতে পারো। সেখানে আমাদের খুব সুন্দর করে ক্লাসগুলো নেওয়া হবে। সেখানে তোমাদের যেগুলো থাকবে সেটা হচ্ছে আমাদের কোর্সে যেগুলো দেয়া হবে, প্রথমত এই কোর্স করলে তোমরা কি পাবা, এখানে এই কোর্স করলে প্রথমত 1 নাম্বার যেটা পাবা সেটা হচ্ছে আমাদের বাংলা যেটা মান্থলি কোর্স রয়েছে, সেখানে টোটাল সর্বমোট 15টি ক্লাস, 15টি ক্লাস, সেই সাথে আমাদের কি স্লাইড পিডিএফ দিয়ে দেওয়া হবে, পিডিএফ।
এরপরে 3 নাম্বার আমাদের এইখানে পরীক্ষার ব্যবস্থা রয়েছে, এখানে তোমরা পরীক্ষা দিতে পারবা। ওকে, তাহলে এই 3টা তোমরা পেয়ে যাবা অল্প কিছু পেমেন্টের মাধ্যমে। খুব সীমিত কিছু পেমেন্ট রাখা হয়েছে যাতে তোমরা তোমাদের সার্ভিসটা ভালো দিতে পারি এবং তোমাদের সাথে আমরা সার্বক্ষণিক আছি। তোমরা আমাদের পাশে থাকবা, ক্লাসটা সবার মাঝে শেয়ার করে দিবা বন্ধুদের মাঝে, এবং এই কোর্সে তোমরা দ্রুত জয়েন হতে পারো। তোমাদের যাদের সামনে ভর্তি পরীক্ষা রয়েছে, এটা হচ্ছে বেসিক্যালি এইচএসসি শিক্ষার্থীর জন্য, এইচএসসি। ওকে, এবং আরো একটি কোর্স চালু হতে যাচ্ছে, সেটা হচ্ছে যারা তোমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রস্তুতি নিতে যাচ্ছ তাদের জন্য আরো একটি ব্যবস্থা রয়েছে। সেটা হচ্ছে তাদের জন্য যেটা থাকবে সেটা হচ্ছে তোমাদের এখানে সর্বমোট ক্লাস সংখ্যা থাকবে, যারা অ্যাডমিশন শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী, বিশ্ববিদ্যালয় পরীক্ষার্থী তাদের জন্য এখানে আমাদের বাংলা ক্লাস থাকবে, বাংলা ক্লাস থাকবে, ক্লাস থাকবে অলমোস্ট 35টি। এখানে আমাদের সলভ ক্লাস এবং ক্লাস দুটো ইনভলভ থাকবে। এবং দ্বিতীয়ত আমাদের এইখানে তোমরা পিডিএফ পেয়ে যাবা, পিডিএফ সবগুলো ক্লাসের। এবং 3 নাম্বার সেটা হচ্ছে তোমরা এখানে পরীক্ষা দিতে পারবা, পরীক্ষা। ওকে, এবং এই কোর্সের পরিমাণও সীমিত রাখা হবে। আশা করি তোমরা সবাই এই কোর্সে জয়েন করবা এবং আশা করি তোমরা উপকৃত হবা। ওকে, তাহলে আজকে এ পর্যন্ত তোমাদের থেকে বিদায় নিচ্ছি। আরো একটি ক্লাসে তোমাদের সাথে দেখা হবে এবং আরো একটি সুখবর রয়েছে, সেটা হচ্ছে নেক্সট উইকে তোমাদের 3টা ফ্রি ক্লাস নেওয়া হবে। 3টা ফ্রি ক্লাসের ব্যবস্থা রয়েছে, সেটা হচ্ছে রবি, মঙ্গল, বৃহস্পতি 7টায়, সন্ধ্যা 7টায় তোমাদের ক্লাস হবে, বাংলা ক্লাস 3টা ক্লাস হবে, সেটা হচ্ছে সন্ধ্যা 7টায়। তোমরা সবাই এটা ফ্রেন্ড সার্কেলে একটু শেয়ার করে দাও। আমাদের সেটা বলে দেওয়া হয়েছে, ওইখানে ডিক্লারেশন দেওয়া হয়েছে যে রবি, মঙ্গল, বৃহস্পতি 3টা ফ্রি ক্লাসের ব্যবস্থা রয়েছে। সেটা কখন? সেটা হচ্ছে আমাদের রবি, মঙ্গল, বৃহস্পতি, রবি, তারপর হচ্ছে মঙ্গল, রবি, মঙ্গল আর কি, আর হচ্ছে বৃহস্পতি, বৃহস্পতি। এই 3 দিন আমাদের কি, এটা হচ্ছে আমাদের ফ্রি ক্লাস। ওকে, তাহলে এই 3 দিন আমাদের ফ্রি ক্লাস। ওকে, অলরেডি 9টা বেজে গেছে আপ। সো তাহলে আজকে এই পর্যন্ত। আরো একটি ক্লাসে তোমাদের সাথে আর দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবা, সুন্দর থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।